বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। গণভবনে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? তাকেও আমি মানবতা দেখিয়েছি। এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী হলেই কমবে দেশে, জানালেন বাণিজ্যমন্ত্রী। ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে শিগগিরই আসবে হাতের নাগালে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে এবার চালকের কাছে জিম্মি রাজধানীবাসী। গেটলক ও সিটিং সার্ভিস চালুর দাবিতে ঘোষণা ছাড়াই বন্ধ করল বাস, যাত্রী ভোগান্তি। ইউএনএইচসিআর এর ত্রাণ নিয়ে ভাসান চড়ে নৌবাহিনীর দুটি জাহাজ, স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, খুশি রোহিঙ্গারা। এবং সমালোচনার মুখে অবশেষে পতাকা টাঙ্গিয়ে অনুশীলনের অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট দল, তথ্য দেশটির গণমাধ্যমের। নির্বিকার বিসিবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মানবিকতা দেখিয়ে বাসায় থাকা ও চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাকিটুকু আইনিভাবেই মোকাবিলা করতে হবে। বিকেলে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া সম্প্রতি ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ প্রধান। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2 সপ্তাহ জুড়ে ইউরোপের 2টি দেশে রাষ্ট্রীয় সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোর COP26, লন্ডন এবং ফ্রান্স সফরের আদ্যপান্ত জানাতে বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমি ক্ষমতায় আসতে পেরেছি। জাতিকে বিস্তারিত তথ্য অবহিত করতে এই প্রেস কনফারেন্সে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। কার্যালয় প্রান্তে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। 2009 থেকে 2021 আজকে বাংলাদেশের এ সময় উঠে আসে জলবায়ু সম্মেলন থেকে শুরু করে দেশের বাজার পরিস্থিতির ইস্যুও। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই দেশের বাজারে বেড়েছে ডিজেল কেরোসিনের দাম। উচ্চ মূল্যে কিনে সর্বনিম্ন মূল্যে যে দিচ্ছি এবং সেখানে একটা বিরাট অঙ্কের যে ভর্তুকি দিচ্ছি, এটা সামঞ্জস্য কিভাবে করব? এটা যদি আমাদের বুদ্ধিজীবীরা বা আপনারা সাংবাদিকরা একটু পরামর্শ দেন, তাহলে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বিষয়টা একটু আপনাদের বিবেচনা করতে হবে। দেখুন, আমি গালভরা সবার মন রক্ষা করে কথা বলে আমার ক্ষমতা থাকার দরকার নাই। যেটা বাস্তবতা আমি সেটা বলবো, কারণ দেশটা যখন আমি চালাচ্ছি দায়িত্বটা অবশ্যই আমাকে নিতে হবে। ভালো মন্দ সবই আমাকে নিতে হচ্ছে, আমি নিচ্ছি। উঠে আসে সম্প্রতি ইউপি নির্বাচনে সহিংসতার প্রশ্ন। সরকার প্রধান বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবেই ব্যবস্থা নেবে তার দল। আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও ইলেকশন হয়, সেখানে কোনো প্রতীক থাকে না। কিন্তু আপনারা যদি ঘটনাগুলি দেখেন, এই মেম্বারদের মধ্যেও গোলমাল, হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। যারা এই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা আমরা ছাড়বো না। সাজা ভোগ করা বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও প্রশ্ন তোলেন গণমাধ্যম কর্মীরা। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, যতটুকু মানবিকতা তার জন্য দেখানো সম্ভব তা করা হয়েছে, বাকিটুকু বিএনপি নেত্রীকে আইনি পথেই মোকাবিলা করতে হবে। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে। অমানুষরা দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। এখন সে অসুস্থ, যেমন বলবো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। বিএনপির সাংগঠনিক শক্তি নেই বলেই দলটি নির্বাচন এড়িয়ে ভিন্ন পথ অবলম্বন করতে চায় বলেও উল্লেখ করেন সরকার প্রধান। ক্ষমতার বাইরে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ এদের শিকড়ের জোর নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিতে দেখার আবেদন জানিয়েছেন। তৃতীয় দফায় গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি বেগম জিয়া। এবার তার শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে বলে জানিয়েছে বিএনপি। নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছে বলেও জানাচ্ছে দলটি। দলটির এক নেতা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিষয়টি সরকারকে মানবিক দৃষ্টিতে দেখতে হবে। বিদেশে নেয়ার অনুমতি দিতে দেরি করলে বড় ক্ষতিরও আশঙ্কা করেন তিনি। এখনো সময় আছে তাকে নিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা তো আমরা বলতে পারি না। তার কারণ খুব কুইক ডেটোরিয়েট করতেছে শারীরিক অবস্থা। সেই জন্য আমি বলবো সরকারকে আর সময় ক্ষেপণ না করে ইমিডিয়েটলি তাকে বাইরে চিকিৎসায় নেওয়ার জন্য অনুমতি দেওয়ার। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, মেডিকেল বোর্ড সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিলে বোর্ডের উপর আস্থা রয়েছে তার। পলিটিক্যালি মুভ না করে যদি তারা সত্যি সত্যি চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসা সম্বন্ধে বলে থাকেন, তাহলে আমি তাদের সেই সুপারিশকে শ্রদ্ধা করব। আর যদি পলিটিক্যালি মোবিলাইজড হয়ে তারা যদি বলে থাকেন যে তাকে বাইরে যেতে হবে, তাহলে সেটি সঠিক হবে না। এদিকে বেগম জিয়াকে দেখতে মঙ্গলবার সকালে এভার কেয়ার হাসপাতালে যান মাহমুদুর রহমান মান্না। পরে তিনি বলেন, সরকার বিএনপি নেত্রীর সঙ্গে অমানবিক আচরণ করছে। আমি তাকে জিজ্ঞেস করেছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা টানলেন না, অবস্থা ভালো হয়নি। তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে, উনি চুপচাপ থাকলেন। কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, ডাক্তার বাদী দিলাম, তারা এই রকম পেশেন্টকে এইভাবে ফেলে রাখতে পারে না। চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য গত কয়েকদিন ধরেই দোয়া মাহফিল করছে বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে দাম না কমলে দেশেও ভোজ্য তেল, পেঁয়াজ ও ডাল সহ বিভিন্ন পণ্যের দাম কমানো সম্ভব নয়, একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনার কথাও জানান তিনি। দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কদিন আগেও যেখানে বোতলজাত সয়াবিন তেল কিনা যেত 153 টাকায়, গ্রাম কিংবা শহর সর্বত্রই বর্তমানে সেটির দাম 160 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম 760 টাকা রাখা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে নতুন দাম নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম সরকার কেজি প্রতি 75 টাকায় নির্ধারণ করলেও বর্তমানে বিক্রি হচ্ছে 85 টাকায়। সরকারি তথ্যমতে গত কয়েকদিনে পেঁয়াজ ও মসুর ডালের দাম সামান্য কমলেও এখনও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দাম না কমলে দেশেও পণ্যের দাম কমানো সম্ভব নয়। আমাদের অধীনে যে কয়টা আছে, যেমন তেল, যেমন চিনি এবং পেঁয়াজ, ডাল, বাইরে থেকে কিনতে হয় আমাদের। যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? তবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে না দিলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রতি কেজির মূল্য 40 টাকায় নেমে আসবে বলে আশার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও 1-1.5 মাসের মাথায় গিয়ে আবার 40 টাকায় চলে আসবে। আমাদের নিজস্ব প্রোডাক্টটা উঠে গেলে পরে না বাড়ারই কথা। ইম্পোর্টটা যদি ঠিক থাকে, ভারত যদি হঠাৎ করে বন্ধ না করে দেয়। বুধবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলেও ইউরোপের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বিভিন্ন শর্ত পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেয়ার প্রতিবাদ করায় বাকবিতণ্ডার জেরে হঠাৎ করেই রাজধানীতে বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। অঘোষিত এ ধর্মঘটে চরম বিপাকে পড়েন নগরবাসী। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, নগরীতে কোনো সিটিং সার্ভিস বা গেট লক পরিবহন চলবে না। অতিরিক্ত ভাড়া বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিছুতেই মুক্তি মিলছে না নগরীর সাধারণ যাত্রীদের। একদিকে ডিজেলের মূল্য বৃদ্ধিতে অতিরিক্ত ভাড়া, তার উপর হঠাৎই বন্ধ গণপরিবহন। এ যেন মরার উপর খাড়ার ঘা। সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন রুটে বন্ধ বাস। পথে নেমেই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আসলে দেশে আপনার কোনো গাড়ি নাই, এটা আমাদের জন্য খুব, যাত্রীর জন্য খুব একটা ভোগান্তির বিষয়। দাঁড়ায় রয়েছি, বাস পাইতেছি না,
যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিস ও ওয়েভিলের নামে সরকারের ঠিক করা ভাড়া মানা হয় না কখনই। সড়কে নৈরাজ্য বন্ধের দাবি তাদের। সাধারণ যাত্রীকে একটা বোবা কান্না, এই বোবা কান্নাটা সরকার এবং কেউ বুঝতেছে না। পরিবহন শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রীদের সাথে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মালিক পক্ষকে জানিয়েও মিলছে না সুরাহা। গাড়ির স্টাফরা অনেক মার খাইছে, মার খাওয়ার পরে এই কারণে স্টাফরা চলে যায়। যাত্রী লিয়ে ভাড়া লিয়ে মারামারি করতেছে, 2 টাকা 1 টাকার লেগে মারামারি। পরিবহন মালিক সমিতি বলছে, সিটিং সার্ভিস ও গেটলক বাস বন্ধের প্রতিবাদেই মূলত সকাল থেকে পরিবহন বন্ধ রাখে তারা। গেট লক সিটিং সার্ভিস তারা বন্ধ করবে না, এটি হলো তাদের বক্তব্য। আমাদের ডিসিশন যেটা আছে যে কোনো গেট লক সিটিং সার্ভিস অতিরিক্ত ভাড়া এগুলো কোনোটাই করতে পারবে না, আমরা সেই ডিসিশন আছি। সকাল থেকেই বাস না পেয়ে বাড়তি ভাড়ায় মোটরসাইকেল, রিকশা ও সিএনজি অটোরিকশা করে বিভিন্ন গন্তব্যে রওনা দেন যাত্রীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দিনে স্বচ্ছন্দেই টিকা নিলেন রাজধানীর বস্তিবাসী। পরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কেন্দ্রে ভিড় ছিল কম। তোহা খান তামিমের রিপোর্ট। রিকশা চালক মোহাম্মদ রুহুল আমিন। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন এ ব্যক্তি কোভিড-19-এর বিরুদ্ধে লড়তে এসেছেন কড়াইল বস্তির টিকা কেন্দ্রে। ভ্যাকসিন নিতে এতদিন ভয় আর শঙ্কা থাকলেও নিবন্ধন জটিলতায় এতদিন নেননি টিকা। কিন্তু বস্তির টিকা কেন্দ্রে শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সহজেই গ্রহণ করলেন করোনার ভ্যাকসিন। এতদিন নেই নাই ডরে যে কি না কি হয়ে যায়। প্রায় 4 লাখ মানুষের বসবাস এ বস্তিতে 18 বছরের ঊর্ধ্বে পর্যায়ক্রমে সবাইকে আনা হবে টিকার আওতায়। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ কেন্দ্রে নিয়ে গেলে স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন। মোট 11টি কেন্দ্রে 24টি বুথে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘরের কাছে টিকা নিতে পেরে স্বস্তি জানান বস্তিবাসী। টিকা দিতে সুন্দর চাইছি, কোনো ঝামেলা নাই। আমাদের জন্য উপকার হয়েছে এটাই যে ধারে কাছে আছে, এই জন্য আমরা দিতে পারছি। লক্ষাধিক বস্তিবাসীকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহব্যাপী চলবে এ কার্যক্রম। তো উপচে পড়া ভিড় নেই, সার্বিক সব তত্ত্বাবধানে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ চলতেছে। মানুষের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। পর্যায়ক্রমে বিশেষ এ টিকা কর্মসূচির আওতায় আসবে রাজধানী সহ সারা দেশের বস্তির মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকার সহজ প্রাপ্যতা নিয়ে উৎপাদনকারী দেশগুলোকে গুরুত্ব বোঝাতে IORA দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন শেষে তিনি একথা বলেন। ভ্যাকসিন যে সমস্ত দেশে তৈরি হয়, অল্প দেশে, যে আমেরিকা, চায়না, আপনার UK এবং ইন্ডিয়াতে, তারা সবাই ছিলেন এবং প্রায় ডেলিগেট এই ভ্যাকসিনদের আপনাদের এই যে গ্যাপ ইন রিসিভিং দ্য ভ্যাকসিন, এটা বেশ সুচ্চার করে বলেছেন। আমরা সব জায়গায় বলতেছি যে ভ্যাকসিন শুড বি এ পাবলিক গুড, এইটা সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া উচিত। এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন কোনোভাবে করা উচিত না, রিচ অ্যান্ড পুয়ার। এইটা এখানে খুব বড় করে আবার তোলা হয়েছে। টিকার জন্য বিদেশ নির্ভরতায় বসে না থেকে এখন দেশেই উৎপাদনের দিকে নজর দিতে হবে। চলমান ভ্যাকসিনেশন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে বুস্টার ডোজের জন্য হলেও উৎপাদনই হতে পারে মূল ভরসা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। শোনা তো খুব সাহসী তুমি। 27 জানুয়ারি 2021 বাংলাদেশে করোনা মোকাবিলার যুদ্ধে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধনের 10 দিন পর সারা দেশে একযোগে টিকাদান শুরু হয় 8 ফেব্রুয়ারি। এর আগেই তৈরি হয়েছে সুরক্ষা অ্যাপ। পর্যায়ক্রমে ফ্রন্টলাইনার, বয়স্ক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেষে স্কুল পর্যায়ে চলছে ভ্যাকসিনেশন। ভারতে করোনা মহামারীর কারণে সেরামের টিকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল, গুজব ছিল ভারতের টিকার মান নিয়েও। কিন্তু সব শঙ্কা অনিশ্চয়তা মারিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত টিকা পেয়েছে 11 কোটি ডোজ, যার মধ্যে প্রথম ডোজ 5 ও দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি মানুষ। তবে লক্ষ্য হলো 80% অর্থাৎ 13 কোটি মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনা। পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হয় যে 13 কোটি লোককে, তাহলে আমাদেরকে কিন্তু
আমাদের বাইরের উপরে নির্ভর করাটা চলবে না। এইটা উৎপাদনে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং এটাকে অ্যাভেলেবল করতে হবে যাতে আমরা জনগোষ্ঠীকে এই টিকার আওতায় আনতে পারি। তারা বলছেন, বিশ্বে ওষুধ শিল্পে সুনাম আছে বাংলাদেশের। সেটিকে কাজে লাগিয়ে ভ্যাকসিন তৈরিতে প্রয়োজন সরকারের জোরালো কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশ অলরেডি বিভিন্ন ভ্যাকসিন প্রোডাকশন করছে বাংলাদেশে। কোভিড ভ্যাকসিনটাও বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব, তাহলে এটার জন্য একটা স্পেশাল কমিউনিকেশন লাগবে। কারণ 2 ডোজ দেবার পর বুস্টার ডোজ দিতে আরও প্রয়োজন হবে 13 কোটি টিকা। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পতাকা ইস্যুতে ব্যাপক সমালোচনার পর অবশেষে টনক নড়ল পাকিস্তানের। নানা মহলের চাপের মুখে অনুশীলনের সময় বাংলাদেশের মাটিতে পতাকা টাঙানোর অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে তথ্য। তবে এ ব্যাপারে এখনও নির্বিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 6 বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু মাঠের খেলা ছাপিয়ে আলোচনার তুঙ্গে বিনা অনুমতিতে মিরপুরে পাকিস্তানের অনুশীলনে নিজেদের দেশের পতাকার ওড়ানোর ঘটনা। বিজয়ের মাসে ঠিক আগ মুহূর্তে পাকিস্তান দলের এমন কাণ্ড বিতর্কের সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী জাতি চরম ক্ষোভ প্রকাশ করে। বিনা অনুমতিতে ভিনদেশি পতাকা টাঙালে সর্বোচ্চ 1 বছরের শাস্তির বিধান আছে বাংলাদেশের আইনে। অন্য গণমাধ্যম বিষয়টি এড়িয়ে গেলেও সময় সংবাদ বিষয়টি নিয়ে প্রথম দিন থেকেই ধারাবাহিক রিপোর্ট করে আসছিল। বিসিবির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হলে তারা প্রতিবারই নীরব থেকেছে। তবে তা নজরে আসে সরকারের বিভিন্ন পর্যায়ে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে পাকিস্তানিদের পতাকা টাঙানোর ঘটনা মোটেও পছন্দ হয়নি তথ্য প্রতিমন্ত্রীর। সফররত দলটিকে তাদের পতাকা সহ দেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। মেনে নেওয়া যায় না। বাংলাদেশের পতাকা বিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে, ভিনদেশি পতাকা দেশে ওড়াতে হলে নিতে হবে অনুমতি, সঙ্গে থাকতে হবে বাংলাদেশের পতাকাও। কিন্তু কোনো প্রকার অনুমতি তোয়াক্কা না করে ধারাবাহিকভাবে প্র্যাকটিস গ্রাউন্ডের চারপাশে পতাকা টাঙিয়ে খেলছিল পাকিস্তানের ক্রিকেটাররা। সময় সংবাদ বিষয়টির ব্যাখ্যা চাইলে এটিকে কোচ সাকলাইন মুস্তাকের সিদ্ধান্ত বলে পাশ কাটিয়ে যায় পিসিবি। সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টনক নড়েছে পাকিস্তানিদের। বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা টাঙানোর অনুমতি চেয়েছে পিসিবি, কিন্তু এতেও প্রশ্ন থেকে যায়, এতদিন কারো অনুমতি ছাড়া কিভাবে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের পতাকা টাঙানোর স্পর্ধা পেল তারা? উত্তরটা খুঁজতে হবে সংশ্লিষ্টদেরই। মেদিনাই, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারে 5 বছরের শিশু ফাহিমা খুনের পর থানায় মামলা করেন বাবা। গ্রেফতার হয় 5 আসামি। তবে ঘটনার 10 দিন পর জানা গেল পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় শিশু ফাহিমাকে হত্যা করে বাবা আমির হোসেন নিজেই। র‍্যাব বলছে নিহত ফাহিমার বাবার সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল লাইলি আক্তারের। গেল 5ই নভেম্বর তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ফাহিমা। পরে সম্মান বাঁচাতে নিজের মেয়েকে হত্যার পরিকল্পনা করে আমির, আর এতে তার সঙ্গে যোগ দেয় লাইলি। পরিকল্পনা অনুযায়ী 7ই নভেম্বর ফাহিমাকে হত্যা করে তারা। এদিকে মেয়ে নিখোঁজ হয়েছে দাবি করে এলাকায় মাইকিং করে আমির, থানায় সাধারণ ডায়েরিও করে। কিন্তু ঘটনার 10 দিন পর র‍্যাবের তদন্তে বের হয়ে আসে লাইলি সহ অন্যদের সহায়তায় আমিরই হত্যা করে ফাহিমাকে। দেখার পরবর্তী লায়লা আক্তার তার যে ভিকটিমের ফাদার আমির হোসেনকে প্রেশার ক্রিয়েট করে যে সে যদি তার বিভিন্ন মানুষকে বলে দেয় বা বিভিন্ন লোকজনকে বলে দেয় তাহলে লায়লা আক্তারের ক্ষতি হবে। র‍্যাব জানায় সহযোগীদের নিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে বাড়ির কাছের একটি খালে ফেলে দেওয়া হয়। পরে বাবার করা মামলার ভিত্তিতেই আসামিদের গ্রেফতার করে র‍্যাব। আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়। পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল ছুরি দিয়ে আঘাত করে। এট দ্য এন্ড শেষে ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। এদিকে হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আদালতে তথ্য প্রমাণ তুলে ধরার কথা জানায় র‍্যাব। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টনে শিশু সানির বস্তাবন্দি লাশ উদ্ধারের 2 বছর পর উদ্ঘাটন হলো হত্যার রহস্য। বিকৃত যৌনাচারের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছিল ছেলেটির খালু পেশাদার ছিনতাইকারী চান মিয়া। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, প্রতিপক্ষ আরেক ছিনতাইকারীকে ফাঁসাতে 5 বছরের শিশুটিকে হত্যা করে চান মিয়া।
2019 সালের 9 নভেম্বর হঠাৎ নিখোঁজ হয় 5 বছরের শিশু সানি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে খালু চান মিয়াকে নিয়ে মামলা করেন শিশুটির মা। 2 দিন পর বঙ্গভবনের কোণা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার হয় সানির। ঘটনার 2 বছর পর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে খালু চান মিয়াই ছিল ওই শিশুর হত্যাকারী। বস্তাবন্দির লাশ। ডিবি জানায়, ঘটনার দিন চান মিয়া জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ায় সানিকে। এরপর নিজে বিকৃত যৌনাচার চালায়। জুসের সাথে সে চেতনানাশক ওষুধ মিশিয়ে সে বাচ্চাটিকে খাওয়ায়। বাচ্চাটা আস্তে আস্তে একটু নিস্তেজ যখন হতে থাকে তখন তার সাথে বিকৃত যৌনাচার করার শুরু করে। ধস্তাধস্তি এক পর্যায়ে তার গলা টিপে মেরে ফেলে। চান মিয়া পেশাদার ছিনতাইকারী ছিল বলে জানায় ডিবি। প্রতিপক্ষ ছিনতাইকারী ল্যাংরা রাসেল ও তার গ্রুপকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটায় সে। ল্যাংরা রাসেল এবং তার গ্রুপের সাথে তার দ্বন্দ্ব ছিল। তাকে ঘায়েল করার জন্যই তাদেরকে নাম দিয়েই মামলাটি রুজু হয়। গোয়েন্দারা যখন কাজ শুরু করে বস্তাবন্দির লাশ একটি ভিডিও পায়, সেখানে একটি কালো গেঞ্জির সন্ধান পায়। তখন থেকে আমাদের রহস্য উদ্ঘাটনের কাজগুলি শুরু হয়। বুধবার সকালে পল্টন থেকে গ্রেফতার করা হয় চান মিয়াকে প্রতিপক্ষদের ফাঁসানোর জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণ নিয়ে ভাসানচরে গেছে নৌবাহিনীর 2টি জাহাজ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মালামাল নিয়ে বুধবার দুপুরে ভাসানচরে পৌঁছায় বানৌজা টুনা ও বানৌজা তিমি। ভাসানচরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, এতে খুশি রোহিঙ্গারা। মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাসানচর এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র। মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের বসবাস নিরাপদ করতে আধুনিক আবাসন স্থাপন সহ বাংলাদেশ সরকারের নানা কার্যক্রম প্রশংসা পেয়েছে বৈশ্বিক পরিসরে। হাত বাড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। এর ধারাবাহিকতায় ভাসানচরের রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠালো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আর এসব মালামাল রোহিঙ্গাদের দুয়ারে পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনীর 2টি জাহাজ বানৌজা টুনা ও বানৌজা তিমি 137 মেট্রিক টনের বেশি সামগ্রী নিয়ে পৌঁছায় ভাসানচরে। রোহিঙ্গাদের জন্য 2টি জাহাজে মোট 11 ধরনের মালামালের মধ্যে রয়েছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জেরিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। এর আগে গত 9 অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং UNHCR। সমঝোতার পর এবারের ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করল সংস্থাটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দোহারের মৈনটঘাটের পাশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয়দের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশ বিদেশে পর্যটন কেন্দ্র হিসেবে মৈনটঘাটের পরিচিতি বাড়াবে। বুধবার দোহার উপজেলার পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে একথা বলেন সালমান এফ রহমান। প্রমত্তা পদ্মা নদীর বাম তীরে ঢাকার দোহার উপজেলা। প্রতিবছর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, ঘরবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় দোহারকে বাঁচাতে মাঝির চর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মায় ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ করতে 2018 সালে প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প নেয় সরকার। প্রকল্পের আওতায় 6 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি 24 কিলোমিটার নদী ড্রেজিং করা হচ্ছে। বুধবার সকালে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কয়েক ঘন্টা পরিদর্শন শেষে জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। তবে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রকল্প শেষ করতে লাগবে আরও অন্তত 2 বছর। নতুনভাবে করা হচ্ছে। এটাতে যে সুবিধাটা হচ্ছে, আমাদের পুরো দোহারের যে পদ্মা নদীর যে সীমানাটা, পুরো সীমানাটাকে কিন্তু আমরা প্রোটেকশনের অন্তরে নিয়ে আসতেছি। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং হলে প্রায় 20 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে দোহারে গড়ে তোলা হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যখন এমব্যাঙ্কমেন্টটা হয়ে যাবে তখন আমরা ওখানে সেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা করব, যেটা আসলে পর্যটনের জন্যই হবে। এছাড়া পদ্মার বুকে চর আমিরাবাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, দোহার। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত থাকে বছরে 6 মাস। তাই পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপ ভ্রমণের সুযোগ হাতছাড়া করছেন না কেউ। তবে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
চারদিকে স্বচ্ছ নীল জলরাশি, তবে নেই সমুদ্রের গর্জন, নেই মানুষের কোলাহল। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন এটি। নারিকেল জিঞ্জিরামানি দেশের পর্যটকদের অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে প্রতি বছর পর্যটকরা ছুটে আসেন সমুদ্রের জলরাশি ঘেরা এই প্রকৃতিতে। সেন্ট মার্টিন আসার উদ্দেশ্যে কক্সবাজার আসে। কোলাহল কম, একটু নিরিবিলি পরিবেশ। তারা কোনো ধরনের এটা হয়রানির শিকার না হয়, তারা সুন্দর মতো সেন্ট মার্টিনের সৌন্দর্য নীলাভূমিকে সুন্দরভাবে উপভোগ করবে। এদিকে জেলা প্রশাসন বলছে, অতিরিক্ত পর্যটকের চাপ থেকে দ্বীপের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিবেশকে ঠিক রেখে যদি সেবা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পর্যটকের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতি বছর অক্টোবর মাসে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরা ছুটে সেন্ট মার্টিনে। যান্ত্রিকতার শহর ছেড়ে একটু প্রশান্তির খুঁজে পর্যটকরা ছুটে আসছেন দারুচিনির এই দ্বীপে। এতে প্রাণ পেয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একই সঙ্গে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার।